আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নাজমুল ইংলিশ টিচিং হোম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ক্লাসে আমি আপনাদেরকে প্যাসেজ পড়ার কৌশল শেখাবো। যে কৌশলটি জানলে আপনারা যে কোনো প্যাসেজ পরীক্ষায় আসুক না কেন আপনারা খুব সুন্দরভাবে, যথাযথভাবে, সঠিকভাবে খাতায় উপস্থাপন করতে পারবেন এবং ভালো একটা মার্কস পাবেন। তাহলে আপনাদের সবার জন্য কিন্তু আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা কিছু কৌশল শিখতে পারবেন, যে কৌশলগুলো আপনার পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করে যদি প্রশ্ন অ্যান্সার করে আসেন তাহলে আপনারা 80% মার্কস পাবেন, গ্যারান্টি ইনশাল্লাহ। আশা করি তাহলে আমার সাথে আপনারা থাকবেন শেষ পর্যন্ত। তাহলে এখানে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ প্যাসেজটি পড়ুন এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। তাহলে আমরা কিন্তু এখানে বলা হচ্ছে যে আপনারা আগে প্যাসেজটা পড়ুন, তারপর প্রশ্নগুলোর উত্তর দিন। কিন্তু না, আমরা এখানে শিখব যে না, আমরা আগে প্রশ্নগুলো পড়ে নেব, তারপর প্যাসেজটা পড়ব। আমরা কৌশলটা কিন্তু অ্যাপ্লাই করব এভাবে যে আগে কোশ্চেন পড়ব, তারপর প্যাসেজটা পড়ব। কারণ প্যাসেজ পড়ার আগে অবশ্যই আপনারা প্রশ্ন পড়ে নেবেন। এটা হলো 1 নম্বর কৌশল। আপনি যখন প্রশ্ন পড়ে নেবেন তাহলে কিন্তু প্যাসেজ পড়ার সময় আপনার ব্রেইন আপনাকে সিগন্যাল দেবে যে এই প্রশ্নের উত্তর এটি। যে প্রশ্নটা আমি ইতিপূর্বে পড়লাম সেই প্রশ্নের উত্তর তো এখানে, আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দেবে। তাহলে আসুন আমরা আগে প্রশ্নগুলো পড়ে নিই। রাইট অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে হোয়াট ইজ ন্যাশনালিজম? প্রশ্নে কিন্তু একটা সংজ্ঞা তুলে ধরা হয়েছে, ন্যাশনালিজম কি। তাহলে আমরা কিন্তু এটা দেখে নিলাম যে হোয়াট ইজ ন্যাশনালিজম। তারপর লেখা আছে হোয়াট টাইপ ইজ ইট? এটা কেমন বা এটা কি ধরনের? তাহলে আমরা কিন্তু প্রথম প্রশ্নে বুঝতে পারলাম যে ন্যাশনালিজমটা কি আর এটা কি ধরনের হয়ে থাকে। তারপর আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, হোয়াট আর দ্য এলিমেন্টস অফ ন্যাশনালিজম? জাতীয়তাবাদের উপাদানগুলো কি? নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট মেক্স এ নেশন অ্যাগ্রেসিভ টু আদার্স? কি একটা জাতিকে অন্য জাতির প্রতি আক্রমণাত্মক করে তোলে? তাহলে ডিয়ার ভিউয়ার্স, আমরা কিন্তু 4টি প্রশ্ন এখানে দেখে নিলাম। এই প্রশ্নটা কিন্তু আমাদের মাথায় রয়ে গেল। এবার আমরা প্যাসেজটা পড়ব। আমরা জানি যে প্রত্যেকটা প্যাসেজ কিন্তু একটা টপিক বেসড হয়ে থাকে, অর্থাৎ একটা টপিকের উপর একটা প্যাসেজ কিন্তু লেখা হয়ে থাকে। আর একটা প্যাসেজের টপিক ওয়ার্ড থাকে উক্ত প্যাসেজের ফার্স্ট লাইনে, হয়তো বাক্যের শুরুতেই থাকে অথবা বাক্যের শেষে থাকে, কিন্তু ফার্স্ট লাইনে কিন্তু সেই টপিক ওয়ার্ডটা থাকে। আমরা কিন্তু সেখানে সেই ধারাবাহিকতা আমরা কিন্তু এখানে একটা টপিক ওয়ার্ড দেখতে পাচ্ছি, সেটা হলো ন্যাশনালিজম। আর সেই টপিক ওয়ার্ডের সংজ্ঞাটা কিন্তু আবার ওই ফার্স্ট লাইনই থাকে। আপনি কিন্তু টপিকটাও পেয়ে যাবেন এবং টপিক ওয়ার্ডটার সংজ্ঞাটাও কিন্তু আপনারা ফার্স্ট লাইনেই পেয়ে যাবেন। দেখুন, আমরা এখানে বুঝতে পারছি লাল বোল্ড করা এখানে যে শব্দটা ন্যাশনালিজম, এবং তারপরে আমি গ্রিন কালার দিয়ে বোল্ড করে দিয়েছি, এটা হলো তার সংজ্ঞা। তার মানে ন্যাশনালিজম হলো টপিক আর টপিকের সংজ্ঞাটা হলো ঠিক তারপরে আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা একটু পড়ে নিই। ন্যাশনালিজম ইজ ওয়ান অফ দ্য পপুলার পলিটিক্যাল থিওরিজ। জাতীয়তাবাদ হচ্ছে একটা অন্যতম রাজনৈতিক তত্ত্ব। which is regarded one of the best means of controlling power and politics of the modern world. আধুনিক বিশ্বের রাজনীতি এবং ক্ষমতা নিয়ন্ত্রণের একটি অন্যতম পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয়। তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ ন্যাশনালিজম, এটা হলো টপিক এবং এই গ্রিন কালারটা হচ্ছে এটার সংজ্ঞা। তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম যে কোন সম্পর্কে প্যাসেজটা লেখা হয়েছে এবং ন্যাশনালিজমটা কি। তারপর এখানে আমরা আরও দেখতে পাচ্ছি, অ্যাট ফার্স্ট মেকিয়াভেলি এক্সপ্রেসড দিস থিওরি ডিউরিং দ্য 16th century। প্রথমে মেকিয়াভেলি 16শ শতাব্দীতে এই থিওরিটা তিনি প্রথম প্রকাশ করেন। ন্যাশনালিজম অন ডে ওয়ার্কড অ্যাজ দ্য ম্যাজিক অফ ইমেন্সিপেশন অফ থাউজেন্ড অফ মেন। জাতীয়বাদ এক সময় হাজার মানুষের মুক্তির জাদু হিসেবে কাজ করত।
However, যাই হোক, ন্যাশনালিজম ইজ এ মেন্টাল আইডিয়া, যাই হোক জাতীয়তাবাদ হচ্ছে এমন একটা মানসিক একটা বিষয়, ইট ইজ ওয়ান কাইন্ড অফ মেন্টাল ইনস্টিংক্ট অ্যান্ড টেন্ডেন্সি। এটা এক ধরনের মানসিক প্রবৃত্তি এবং প্রবণতা, থ্রু হুইচ এ নেশন বিং ইউনাইটেড ক্যান লিভ টুগেদার, যার মাধ্যমে একটা জাতি কী হতে পারে, একত্রিত হতে পারে এবং একসঙ্গে বসবাস করতে পারে। ইট হ্যাজ সাম ক্যারেক্টারিস্টিক্স, এটা কিছু বৈশিষ্ট্য রয়েছে, অর এলিমেন্টস। আমরা কিন্তু প্রশ্নটা যে পড়েছিলাম যে এলিমেন্টাল যে একটা শব্দটা, সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এলিমেন্টস, এটার কিছু বৈশিষ্ট্য রয়েছে বা উপাদান রয়েছে। হুইচ আর জিওগ্রাফিক্যাল, যেটা হলো ভৌগোলিক, রেচিয়াল জাতিগত, লিঙ্গুইস্টিক ভাষাগত, রিলিজিয়াস ধার্মিক, ইকোনমিক অর্থনৈতিক, পলিটিক্যাল রাজনৈতিক, হিস্ট্রিক্যাল ঐতিহাসিক, কালচারাল সাংস্কৃতিক অ্যান্ড মেন্টাল মানসিক। তাহলে এইগুলো কিন্তু হচ্ছে এলিমেন্টস। দিস এলিমেন্টস অফ ন্যাশনালিজম প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ফর্মিং এ নেশন। এই উপাদানগুলো জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাট এ পার্টিকুলার এলিমেন্টস ইজ নট এনাফ ফর অ্যাওয়াকেনিং দ্য সেন্স অফ ন্যাশনালিজম। কিন্তু বিশেষ কোনো উপাদান এই জাতীয়তাবাদকে জাগ্রত করার জন্য যথেষ্ট নয়। দ্য প্রাইম স্পিচ অফ ন্যাশনালিজম ইজ দ্য সেন্স অফ ইউনিটি। জাতীয়বাদের মূল কথা হচ্ছে একতা। সো দ্য ইম্পর্টেন্স অফ ন্যাশনালিজম ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড ইজ আনলিমিটেড। তাই আধুনিক বিশ্বে এই জাতীয়তাবাদের গুরুত্বটা অপরিসীম। বাট কিন্তু পারভার্টেড মানে বিকৃত ন্যাশনালিজম ক্রিয়েটস এক্সেসিভ প্রাইড ইন এ নেশন। কিন্তু বিকৃত জাতীয়তাবাদ একটা জাতির গর্ব সৃষ্টি করে, অতিরিক্ত গর্ব সৃষ্টি করে, একটা অহমিকা সৃষ্টি করে। ইট গ্র্যাজুয়ালি প্রডিউসেস ইম্পেরিয়ালিজম। এটা দ্বারা সাধারণত কী হয়, সাম্রাজ্যবাদের সূচনা হয়। স্টার্টিং ন্যাশনালিজম, বিপদগামী জাতীয়তাবাদ, encourages nation to be aggressive towards other nation। আসলে বিপদগামী জাতীয়তাবাদ অন্যান্য জাতির প্রতি আক্রমণাত্মক করে তোলে। ডিয়ার ভিউয়ার্স, আমরা কিন্তু এই প্যাসেজটি পড়লাম অর্থসহ, কিন্তু তার আগে আমরা কিন্তু প্রশ্নগুলো পড়ে নিয়েছিলাম। কিন্তু যে কোনো প্যাসেজ আসুক না কেন, আমরা কিন্তু আগে প্রশ্নগুলো দেখে নেব। তো আমরা কিন্তু এখানে জাস্ট কয়েকটা প্রশ্ন এখানে লিখেছি যে হোয়াট ইজ ন্যাশনালিজম, জাতীয়বাদটা কি। এই সংজ্ঞাটা কিন্তু আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে ন্যাশনালিজম এটা হলো টপিক, এটা হলো তার সংজ্ঞা। তাহলে এখন প্রশ্ন যে আপনারা লিখবেন, লেখার সিস্টেমটা হলো কি দেখুন, হোয়াট ইজ ন্যাশনালিজম, ন্যাশনালিজমটা কি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হোয়াট, তারপর একটা টু বি ভার্ব, তারপর হলো ন্যাশনালিজম। যখন আমরা প্রশ্ন লিখবো তখন হোয়াটটা উঠে যাবে, আর এখানে কিন্তু ন্যাশনালিজম হচ্ছে সাবজেক্ট, সেই সাবজেক্ট এখানে আসবে, তারপর এখানে কি আসবে, ইজ। তাহলে এখানে ছিল ইজ ন্যাশনালিজম, আর আমাকে শুরু করতে হবে ন্যাশনালিজম ইজ। তারপর এখানে কিন্তু সংজ্ঞাটা আমরা ফার্স্ট লাইনেই দেখতে পাচ্ছি যে হুইচ ইজ অন দ্য পপুলার পলিটিক্যাল থিওরিজ। আমরা সরাসরি সেই লাইনটাকে এখানে সংজ্ঞা হিসেবে না দিয়ে আমরা কিছুটা পরিবর্তন করে লিখব, তাহলে কিন্তু আপনাদের অ্যান্সারটা সঠিক হবে। দেখুন, ন্যাশনালিজম ইজ আ পপুলার থিওরি হুইচ ইজ দ্য বেস্ট মিনস অফ কন্ট্রোলিং পাওয়ার অ্যান্ড পলিটিক্স। এটা কিন্তু হলো ন্যাশনালিজমের সংজ্ঞা, আমরা কিন্তু সেখানেই দেখতে পাচ্ছি। এখানে কিন্তু সরাসরি আমরা না লিখে কিছুটা আমরা পরিবর্তন করে আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন কিছুটা পরিবর্তন করে লেখার জন্য, তাহলে আপনারা ভালো মার্কস পাবেন। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়াট টাইপ ইজ ইট, এটা কেমন, এটা কী ধরনের হয়ে থাকে। দেখুন, হোয়াট টাইপ ইজ ইট, তাহলে আপনার কিন্তু এখানে হোয়াটটা উঠে যাবে। হোয়াট টাইপ ইজ ইট, তাহলে কী হবে, ইট ইজ ওয়ান টাইপ, তার মানে ইটটা হলো সাবজেক্ট, তারপর একটু বিবরণ আনতে হবে, ইট ইজ ওয়ান টাইপ অফ। এখানে লেখা আছে হাউএভার ন্যাশনালিজম ইজ এ মেন্টাল আইডিয়া, ইট ইজ ওয়ান কাইন্ড অফ মেন্টাল ইনস্টিং অ্যান্ড টেন্ডেন্সি। এটা হলো এক ধরনের মানসিক প্রবণতা এবং প্রবৃত্তি, যেটা দ্বারা মানুষ কী হতে পারে, একত্রিত হতে পারে এবং একসাথে বসবাস করতে পারে। তাহলে আপনার কিন্তু এই প্রশ্নের ধারাটা দেখে কিন্তু আপনাকে বুঝতে হবে যে প্রশ্নের উত্তরটা কোথায় রয়েছে। আপনি যখন প্রশ্নটা আগে পড়ে নেবেন তাহলে কিন্তু অ্যান্সারটা সহজে লিখতে পারবেন। দেখুন, ইট ইজ ওয়ান টাইপ অফ মেন্টাল ইনস্টিং অ্যান্ড টেন্ডেন্সি। তাহলে দেখুন অ্যান্সারটা কিন্তু সহজে আপনারা পেয়ে গেলেন।
তারপর এখানে লেখা রয়েছে হোয়াট আর দ্য এলিমেন্টস অফ ন্যাশনালিজম। এখানে দেখছেন এলিমেন্টস, ন্যাশনালিজমের উপাদানগুলো কী কী, কম্পোনেন্টসগুলো কী কী। সেক্ষেত্রে আপনি কীভাবে লিখবেন, এখানে বিষয়টা হলো, সাবজেক্টটা হলো দ্য এলিমেন্টস অফ ন্যাশনালিজম। দেখুন এখানে একটা প্রিপোজিশন রয়েছে, পুরোটাই কিন্তু সাবজেক্ট, হেডওয়ার্ড হলো এলিমেন্টস। তাহলে আমরা শুরুতে কী লিখেছি দেখেন, দ্য এলিমেন্টস অফ ন্যাশনালিজম আরটা কিন্তু শেষে চলে গেল। তারপর আপনি প্রশ্ন থেকে, এবার দেখুন প্রশ্নতে আসুন, দেখুন এখানে লেখা আছে যে ইট হ্যাজ সাম, এখানে দেখুন ইট হ্যাজ সাম ক্যারেক্টারিস্টিক্স। এখানে দেখুন ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, এলিমেন্টস রয়েছে, অর্থাৎ ইট হ্যাজ সাম ক্যারেক্টারিস্টিক্স অর এলিমেন্টস। এখানে কিন্তু আমরা সেই প্রশ্নটা উত্তরটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে লিখে দেবো যে আর জিওগ্রাফিক্যাল, রেসিয়াল, এখান থেকে এই মেন্টাল পর্যন্ত কিন্তু এই ইউনিভার্সগুলো কিন্তু জাতীয়তাবাদের একটা এলিমেন্টস বা উপাদান। তাহলে আমরা সেই জিনিসগুলো এখানে আমরা লিখে দিয়েছি। দেখুন আমি এখানে লিখে দিয়েছি দ্য এলিমেন্টস অফ ন্যাশনালিজম আর জিওগ্রাফিক্যাল, রেসিয়াল, কালচারাল, মেন্টাল। তাহলে আপনারা কিন্তু এভাবে প্রশ্নটা সাজিয়ে লিখবেন, তাহলে ভালো মার্কস পাবেন। তারপর ফাইনালি আমরা আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি, হোয়াট মেক্স এ নেশন অ্যাগ্রেসিভ টু আদার্স। কি একটা জাতিকে অন্য জাতির প্রতি আক্রমণাত্মক করে তোলে। দেখুন সেটার অনুসারে কিন্তু এখানে আমরা কিন্তু কোনো অক্সিলারি দেখতে পাচ্ছি না, হোয়াট তারপরেই ভার্ব। এই ধরনের প্রশ্নকে আমরা অ্যান্সার করতে হলে শুধু হোয়াটের পরিবর্তে যে একটা অ্যান্সারটা হবে, তারপরে দেখুন যা আছে মেক্স এ নেশন অ্যাগ্রেসিভ টু আদার্স, পারভার্টেড ন্যাশনালিজম, শুধু এতটুকু কিন্তু আমরা লিখে দিয়েছি, মেক্স এ নেশন অ্যাগ্রেসিভ টু আদার্স। এখানে প্রশ্নের মধ্যে যেরকম ছিল সেভাবে কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি। তাহলে অ্যান্সারটা হয়ে গেল পারভার্টেড ন্যাশনালিজম মেক্স এ নেশন অ্যাগ্রেসিভ টু আদার্স। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যখন প্রশ্ন লিখবেন তখন অবশ্যই প্রশ্নের টেন্স এবং প্যাটার্নটা একটু দেখে নেবেন, তাহলে কিন্তু অ্যান্সারটা আপনাদের করা সহজ হয়ে যাবে। যেমন এখানে হোয়াট ছিল, হোয়াটের অ্যান্সার নিয়ে আসলাম পারভার্টেড ন্যাশনালিজম, তারপর যা আছে তাই লিখে দিলাম, প্রশ্নের অ্যান্সার কিন্তু হয়ে গেল। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। সেটা হলো আমাদের আরেকটা পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হলো হোয়াট ইজ দ্য মেন আইডিয়া অ্যান্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস অফ দ্য প্যাসেজ। একটা প্যাসেজের মেন আইডিয়াটা কী এবং সাপোর্টিং আইডিয়াগুলো কী, এটা আপনাদের অবশ্যই জানতে হবে। আমরা জানি যে প্রত্যেকটা প্যাসেজের ফার্স্ট লাইনটা হলো ওই প্যাসেজের মেন আইডিয়া, কারণ ফার্স্ট লাইনের মধ্যেই কিন্তু টপিক ওয়ার্ডটা থাকে, আর টপিক ওয়ার্ডের সংজ্ঞাটা কিন্তু তার পাশেই থাকে। আমি কিন্তু প্রথমে আলোচনা করেছি, আপনারা সবসময় মনে করবেন যে ফার্স্ট লাইনের ভিতরেই যে টপিক ওয়ার্ডটা রয়েছে ওটা সহ পুরো লাইনটা লিখে দিলে ওটা আপনি মেন লাইন হিসেবে, অর্থাৎ মেন আইডিয়া হিসেবে কাজ করবে। অর্থাৎ ওই শব্দটাই হলো, অর্থাৎ টপিক ওয়ার্ড সহ যে সংজ্ঞাটা রয়েছে ওই পুরোটাই হলো ওই প্যাসেজের মেন আইডিয়া। তাহলে দেখুন একটু পরিবর্তন করে আপনি লিখতে পারেন যে ন্যাশনালিজম ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট মিনস অফ কন্ট্রোলিং পাওয়ার অ্যান্ড পলিটিক্স ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। দেখুন প্রত্যেকটা প্যাসেজে কিন্তু আপনি এভাবেই দেখতে পারবেন যে একটা টপিক থাকবে এবং টপিক রিলেটেড যে সেন্টেন্সটা রয়েছে ফার্স্ট, সেটাই হলো আপনার মেন আইডিয়া। এখন এখানে তারপর লেখা আছে সাপোর্টিং আইডিয়াস, অর্থাৎ আপনি মেন আইডিয়াকে প্রশ্ন করবেন যে আসলে এটা কী ধরনের। আসলে সাপোর্টিং আইডিয়া কোনগুলো, যে সাপোর্টিং আইডিয়াগুলো সরাসরি ন্যাশনালিজম অর্থাৎ টপিক ওয়ার্ড সম্পর্কে, যে টপিকটা মেন আইডিয়া সম্পর্কে সরাসরি যে তথ্য দেবে, সরাসরি রিলেটেড সেন্টেন্সগুলো কিন্তু সাপোর্টিং আইডিয়া। কিন্তু সব লাইন কিন্তু সাপোর্টিং আইডিয়া হবে না, অর্থাৎ যে লাইনগুলো টপিক সম্পর্কে তথ্য দেবে, সাপোর্টিং অর্থাৎ তথ্য দেবে, তাকে সমর্থন করে তথ্য দেবে, তাকে সাপোর্টিং আইডিয়া দিবে, সেগুলো হলো সাপোর্টিং আইডিয়া। দেখুন এখানে আমি কয়েকটা সাপোর্টিং আইডিয়া দিয়েছি, আপনারা মিনিমাম 3টা সাপোর্টিং আইডিয়া দেবেন। এবং আরেকটা জিনিস হলো আপনার যে পরীক্ষার ভিতরে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে, অর্থাৎ প্যাসেজে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে সেই প্রশ্নগুলো অ্যান্সারগুলো কিন্তু আপনি সাপোর্টিং আইডিয়া হিসেবে ব্যবহার করতে পারেন, অর্থাৎ ফার্স্ট লাইন ছাড়া। যেমন এখানে দেখুন ন্যাশনালিজম ইজ এ কাইন্ড অফ মেন্টাল ইনস্টিং টেন্ডেন্সি, তারপর এলিমেন্টস দেওয়া রয়েছে, তারপর তার উদ্দেশ্যটা কি, দ্য প্রাইম স্পিচ অফ ন্যাশনালিজম ইজ ইউনিটি। অর্থাৎ প্রত্যেকটা লাইন কিন্তু এখানে সরাসরি ন্যাশনালিজম সম্পর্কে কিন্তু তথ্য দিচ্ছে, তাই এগুলো হলো সাপোর্টিং আইডিয়া। তাই আপনারা যখন প্রশ্ন থেকে যখন সাপোর্টিং আইডিয়া লিখবেন, উপরোক্ত প্রশ্নগুলোর সাহায্য নিয়ে তারপর মেন আইডিয়ার পরবর্তী লাইনগুলো থেকে আপনি কোন লাইনটা সেই মেন আইডিয়া অর্থাৎ টপিক সম্পর্কে তথ্য দিচ্ছে সেগুলোকে আপনারা বাছাই করে লিখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর অন্যতম যে বিষয়টা হলো, ছাত্ররা যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি টেনশনে থাকে সেটা হলো
যে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড মেক ইউর ওন সেন্টেন্সেস উইথ দ্য চেঞ্জড অর নিউ ওয়ার্ড গিভেন অথবা বেস ওয়ার্ড। এখানে নিচে যে প্রদত্ত শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর অর্থটা আপনার ইংরেজিতে লিখতে হবে এবং তারপর এই শব্দগুলো দিয়ে বা নতুন শব্দ দিয়ে আপনাকে বাক্য তৈরি করে দেখতে হবে, তাহলে কিন্তু আপনি ফুল মার্কস পাবেন। তাহলে বাক্য তৈরি করবেন কিভাবে এবং কিভাবে লিখবেন, তার আগে কিন্তু অ্যান্সার করার আগে আপনাকে অবশ্যই এই প্রশ্নটা কিন্তু ভালো করে পড়ে নিতে হবে। যেমন এখানে লেখা আছে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড মেক ইউর ওন সেন্টেন্স উইথ চেঞ্জড অথবা নিউ। যদি চেঞ্জড এবং নিউ থাকে তাহলে আপনি এই প্রদত্ত শব্দ থেকে শব্দের যে অর্থটা আপনি ইংরেজিতে লিখলেন, অর্থাৎ নতুন যে ওয়ার্ডটা লিখলেন, সেই নতুন ওয়ার্ড বা পরিবর্তিত ওয়ার্ড দিয়ে কিন্তু বাক্য তৈরি করতে হবে। আর যদি লেখা থাকে গিভেন বা বেস ওয়ার্ড, তাহলে কিন্তু আপনাকে যে ওয়ার্ডটা প্রশ্নে দেওয়া আছে সেই ওয়ার্ডটা দিয়ে আপনাকে বাক্য তৈরি করতে হবে। আপনারা প্রশ্ন অ্যান্সার করার সময়, অর্থাৎ এই ওয়ার্ড মিনিং লেখার সময় আপনারা অবশ্যই শব্দের কিন্তু 4টা রূপ হয়ে থাকে, নাউন, ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। যদি কোনো শব্দ যদি নাউন হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে সেই মিনিংয়ের অর্থটা কিন্তু নাউন ফর্মে আপনাকে লিখতে হবে, অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভ ফর্মে লিখতে হবে। তার আগে আপনাকে কিন্তু এগুলো একটু বুঝতে হবে যে এটা নাউন কিনা, এটা অ্যাডজেক্টিভ কিনা, সে অ্যাডজেক্টিভ কিনা, এটা আপনি আইডেন্টিফাই করতে হবে, তারপর আপনাকে অ্যান্সার করতে হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ইমানসিপেশন। তাহলে আসুন আমি আপনাদেরকে একটু অ্যান্সার করে দেখাই এবং বাক্য তৈরি করতে হবে কীভাবে, সে কৌশলটা আপনারা এখানে শিখতে পারবেন। যেমন প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি ইমানসিপেশন। এই শব্দটি আমরা আগে দেখতে পাচ্ছি যে TION আছে। আমরা জানি যে কোনো শব্দের শেষে যদি TION থাকে তাহলে সেই শব্দটা, কোনো শব্দের শেষে যদি TION থাকে তাহলে শব্দটা নাউন। তার মানে আমাকে যখন অর্থটা করতে হবে তখন আমাকে কিন্তু নাউন ওয়ার্ডটাই ইউজ করতে হবে। আমি দেখুন এখানে ইমানসিপেশন হলো মুক্তি, আমরা ইন্ডিপেন্ডেন্স মানে কি স্বাধীনতা বা মুক্তি, ইন্ডিপেন্ডেন্স এটাও নাউন, ফ্রিডমটাও কিন্তু নাউন। এখন আমাকে বাক্য তৈরি করতে হবে, আমাকে দেখতে হবে যদি চেঞ্জড ওয়ার্ড হয় তাহলে ইন্ডিপেন্ডেন্স দিয়ে বাক্য তৈরি করতে হবে, আর যদি চেঞ্জড এবং নিউ থাকলে তৈরি করতে হবে ইন্ডিপেন্ডেন্স দিয়ে, আর যদি গিভেন বা বেস ওয়ার্ড থাকে তাহলে লিখতে হবে আমাদের এই ইমানসিপেশন দিয়ে, অর্থাৎ প্রশ্নের মধ্যে যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে। তাহলে এই শব্দটির নাউন, আমরা কিন্তু নাউন ওয়ার্ড ব্যবহার করেছি। ইমানসিপেশন তার অর্থ হলো ইন্ডিপেন্ডেন্স বা ফ্রিডম। দেখুন আমি এখানে লিখেছি হি হ্যাজ নো ফ্রিডম অথবা হি হ্যাজ নো ইমানসিপেশন। এভাবে কিন্তু আপনারা বাক্যটা তৈরি করবেন। যখন এখানে আমি কৌশল লিখে দিয়েছি যে আপনার কীভাবে, আগেই বলেছি আমি আপনার ওয়ার্ডটাকে চিনতে হবে যে শব্দটা নাউন কিনা, অ্যাডজেক্টিভ কিনা বা আইডেন্টিফাই করতে হবে, তারপর আপনার বাক্যটা লিখতে হবে। যেমন যদি কোনো ওয়ার্ড নাউন হয় তাহলে আমরা কীভাবে বাক্য তৈরি করবেন তার কৌশলটা আমি এভাবে দিয়েছি। নাউন ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করার কৌশল, প্রথমে কী লিখতে হবে, সাবজেক্ট। আপনার অর্থ অনুসারে একটা সাবজেক্ট লিখে নেবেন। তারপর হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস নো, তারপর একটা গ্যাপ দিয়েছি নাউন ওয়ার্ড। অর্থাৎ আপনার ইচ্ছার মধ্যে আপনি একটি ওয়ার্ড পাবেন। যেমন আমি এখানে লিখে নিয়েছি হি হ্যাজ নো, হিটা হলো সাবজেক্ট, এই হ্যাজ নো, তারপর আমি নাউন ওয়ার্ড লিখে দিয়েছি। যে কোনো নাউন ওয়ার্ড থাকলে কিন্তু আপনি এভাবে বাক্য তৈরি করতে পারবেন। যেমন আমি এখানে উদাহরণস্বরূপ দিয়েছি আই হ্যাভ নো, শি হ্যাজ নো, উই হ্যাড নো। এখানে কিন্তু আপনি যদি এই ওয়ার্ডটাকে লিখে দেন ইমানসিপেশন, আই হ্যাভ নো ইমানসিপেশন হবে। যদি চেঞ্জড অথবা নতুন ওয়ার্ডে যদি বাক্য তৈরি করতে বলা হয় তাহলে কি বলতে আই হ্যাভ নো ইন্ডিপেন্ডেন্স। এভাবে আপনারা বাক্য তৈরি করবেন। অথবা সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস এ গ্রেট প্লাস নাউন ওয়ার্ড। অথবা আপনারা কী করবেন, সাবজেক্ট আনবেন, যেমন রাসেল হ্যাজ এ গ্রেট। রাসেল হলো সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, হ্যাড থেকে আমি হ্যাজ নিয়েছি, তারপর এ গ্রেট রয়েছে, তারপর একটা নাউন ওয়ার্ড লিখতে পারবেন। পিপল হ্যাড এ গ্রেট। যেমন ইনস্টিংক্ট হলো একটা নাউন যার অর্থ হলো মাইন্ড বা পালস, প্রবৃত্তি বা ধারণা, মন। এখন দেখুন ইনস্টিংক্ট কিন্তু এটাও কিন্তু একটা নাউন ওয়ার্ড। এটা দিয়ে আমরা একটা বাক্য তৈরি করব। একবার যে ফর্ম দিয়ে আপনি বাক্য তৈরি করবেন দ্বিতীয়বার সেই ফর্মটি আপনার না ইউজ করাই ভালো। দেখুন আমি কিন্তু এখানে নাউনের ফর্মটা দিয়েছিলাম যে পিপল হ্যাড এ গ্রেট। আমরা এই সাবজেক্ট অনুসারে অর্থাৎ এই স্ট্রাকচার অনুসারে কিন্তু আমি এখানে বাক্য একটা গঠন করে দিয়েছি। তারপর এই নাউনটা আমরা এখন নাউনটা ব্যবহার করে আমরা একটা বাক্য তৈরি করব। পিপল হ্যাড আ গ্রেট ইনস্টিংক্ট অর ইম্পালস। মানুষের কী ছিল, বিশাল একটা প্রবৃত্তি ছিল, মনোবাসনা ছিল। এটা কিন্তু আমি বাক্য তৈরি করলাম। যদি আমি এখানে দুটোই ব্যবহার করেছি, যদি যে ওয়ার্ডটা দিয়ে আপনি বাক্য তৈরি করতে হবে সেই ওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন। তারপর যদি যে ওয়ার্ডটা দিয়ে বাক্য তৈরি করতে হবে সেই ওয়ার্ডটা যদি আবার মানে
অ্যাডজেটিভ হয়, তাহলে তখন কীভাবে বাক্য তৈরি করবেন সেই কৌশলটা কিন্তু আপনারা শিখতে পারবেন। আপনার কিন্তু অবশ্যই ইংরেজিতে যে ওয়ার্ডটা দেওয়া থাকবে সেই ওয়ার্ডটার অর্থ কিন্তু আপনাকে ইংরেজিতেই লিখতে হবে। যেমন পার্টিকুলার মানে কি বিশেষ বা নির্দিষ্ট, সেক্ষেত্রে আপনার ইংরেজিতে অর্থ লিখতে হবে স্পেসিফিক বা স্পেশাল। এটা আপনি একটু অর্থটা লেখার চেষ্টা করবেন, আর যদি সেটা না পারেন তাহলে শব্দটাকে অন্যভাবে লেখার একটা কৌশল রয়েছে, যে পার্টিকুলার শব্দ যখন আপনি অর্থ লিখতে পারতেছেন না তখন পার্টিকুলার শব্দটির বিপরীত চিন্তা করবেন, তার আগে নট দিয়ে দেবেন। তাহলে দেখুন এই স্পেসিফিক শব্দটি হলো অ্যাডজেক্টিভ। আমি অ্যাডজেক্টিভের একটা স্ট্রাকচার দিয়েছি, যে সাবজেক্ট প্লাস হ্যাড অথবা আর্টিকেল, যদি ভাওয়াল হয় অ্যান হবে, আর কনসোনেন্ট হলে এ হবে, তারপর গ্যাপের মধ্যে শব্দটা লিখে দেবেন। তো এগুলো কিন্তু অ্যাডজেক্টিভের একটা বাক্য। তাহলে শি হ্যাড এ স্পেসিফিক পারপাস, শি হ্যাড এ স্পেসিফিক অথবা পার্টিকুলার, যদি প্রদত্ত শব্দ দিয়ে বাক্য তৈরি করতে বলে তাহলে পার্টিকুলার এখানে ব্যবহার করবেন, আর যদি নিউ ওয়ার্ড তৈরি করতে বলেন তাহলে নিউ ওয়ার্ডটা তৈরি করবেন। তাহলে কিন্তু বাক্যটা কিন্তু তৈরি হয়ে গেল, শি হ্যাড এ স্পেসিফিক পার্টিকুলার পারপাস। অর্থাৎ মূল স্ট্রাকচারটা হলো শি হ্যাড এ তারপর পারপাস। আমরা এই গ্যাপের মধ্যে কিন্তু সেই অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা লিখে দিলাম, এভাবে বাক্য তৈরি করবেন। তবে আর একটা কৌশল এখানে দেখাম, সাবজেক্ট হবে প্লাস ভার্ব অবজেক্ট, অবজেক্টগুলো কী কী হতে পারে আমি সেখানে লিখে দিয়েছি, প্লাস টু বি অ্যাডজেক্টিভ। এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভের বাক্য লেখার একটা কৌশল। যেমন আমি দু একটা বাক্য লিখেও দিয়েছি এখানে, উই কনসিডার ইট টু বি। দেখুন এই বাক্যটা কিন্তু আমরা এ স্ট্রাকচার অনুযায়ী সাজিয়ে লিখেছি। এখন আপনি যখন অর্থ ইংরেজিতে লিখবেন, লেখার পরে কিন্তু প্রদত্ত শব্দ বা নিউ ওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে বাক্য তৈরি করতে হবে। তার আগে কিন্তু আপনাকে আবার আইডেন্টিফাই করতে হবে যে শব্দটা অ্যাডজেক্টিভ কিনা, শব্দটি কি অ্যাডজেক্টিভ নাকি নাউন। যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এই ফর্মে আপনি বাক্য তৈরি করতে পারবেন। যেমন উই কনসিডার ইট টু বি পার্টিকুলার বা স্পেসিফিক, তাহলে কিন্তু বাক্যটা তৈরি হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর এখানে আমরা আরেকটা সাবজেক্টের আরেকটা অ্যাডজেক্টিভের বাক্য তৈরি করার কৌশল দিয়েছি, যে সাবজেক্ট হবে টু বি ভার্ব। আমরা জানি টু বি ভার্ব মানে হলো আমি যার অজয়ার প্লাস রিয়েলি তারপর অ্যাডজেক্টিভ। দেখুন ইট ইজ রিয়েলি, আমি বাক্যগুলো কীভাবে লিখবেন সেটাও আমি কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি, একটু লক্ষ্য করুন। ইট হলো সাবজেক্ট, ইজটা হলো টু বি ভার্ব, তার হলো রিয়ালি। এখন এই গ্যাপের মধ্যে আপনি একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড লিখে দেবেন। যেমন ইট ইজ রিয়েলি, দ্য বয় ইজ রিয়েলি, দ্য স্টোরি ইজ রিয়েলি, হি ইজ রিয়েলি, হিজ স্পিসিস রিয়েলি। এভাবে আপনারা কিন্তু সাজিয়ে লিখবেন। যেমন অ্যাগ্রেসিভ, এই ওয়ার্ডটা কিন্তু এখন অ্যাডজেক্টিভ, কারণ এসআইভি কোনো শব্দের শেষে যদি অ্যাগ্রেসিভ বা এসআইভি থাকে তাহলে বুঝতে হবে সেই শব্দটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে আপনার কিন্তু আবার একটা সিনোনিমাস ওয়ার্ড ব্যবহার করতে হবে, যে শব্দটাও অ্যাডজেক্টিভ হতে হবে। যেমন অ্যাগ্রেসিভ থেকে অ্যাগ্রেসিভ হলো আক্রমণাত্মক, অগ্রেসিভ। অ্যাগ্রেসিভ এবং অগ্রেসিভ কিন্তু দেখুন এটাও অ্যাডজেক্টিভ এটাও অ্যাডজেক্টিভ, তাহলে ইংরেজিতে কিন্তু এটা আমরা অর্থ লিখে নিলাম। তারপর এবার আমরা প্রশ্নের নির্দেশনা অনুসারে বাক্য তৈরি করব। যদি বেস ওয়ার্ড দেওয়া থাকে অর্থাৎ মূল ওয়ার্ড দেওয়া থাকে তাহলে আমরা কি লিখবো, হি ইজ রিয়েলি অ্যাগ্রেসিভ, অথবা এই ওয়ার্ডটা লিখে দেবো। দেখুন বাক্য কিন্তু তৈরি হয়ে গেছে, সে সত্যি আক্রমণাত্মক। তারপর হলো এখানে আবার একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, পারভার্টেড। পারভার্টেড মানে হলো যে বিকৃত। এখানে দেখেন লেখা আছে ডিস্টর্টেড, এটাও অ্যাডজেক্টিভ এটাও অ্যাডজেক্টিভ। দ্য সাউন্ড ইজ রিয়েলি পারভার্টেড বা ডিস্টর্টেড। যখন তাহলে আপনারা কিন্তু এভাবে যদি একটু কৌশল খাটিয়ে যদি বাক্যগুলো তৈরি করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা ফুল মার্কস পেয়ে যাবেন। তারপর এখানে আমরা আবার দেখতে পাচ্ছি যদি কোনো ওয়ার্ড নাউন হয়, সেই নাউনের আমরা কিন্তু ইতিপূর্বে একটা স্ট্রাকচার দিয়েছি। তারপর আর একটা নাউন ওয়ার্ড ইজ নট অথবা ইজ, যদি প্রথমে যদি নাউন ওয়ার্ড লেখেন অর্থ অনুসারে আপনি ইজ নটও লিখতে পারবেন, আবার ইজ প্লাস অ্যাডজেক্টিভ অর্থ অনুসারে লিখতে পারবেন। স্ট্রেইং ইজ নট অ্যাকসেপ্টেবল টু অল, অর্থাৎ স্ট্রেইং নাউন, পারভার্টিং এটাও নাউন। তাহলে আমরা কিন্তু নাউন ওয়ার্ড দিয়ে স্ট্রাকচার অনুসারে একটা বাক্য তৈরি করেছি, দুটাই হলো বিকৃত অর্থ। তাহলে ইংরেজি আমি আবারও বলছি, একটি ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডের অর্থ কিন্তু আপনাকে আবার ইংরেজিতেই লিখতে হবে, আবার বাক্য তৈরি করতে হবে। স্ট্রেইং ইজ নট অ্যাকসেপ্টেড টু অল। তারপর আরেকটা এখানে ফর্মুলা আমি দেখতে পাচ্ছি, সাবজেক্ট টু বি ভার্ব পসেসিভ। প্লাসেসগুলো কী কী, হি ইজ হার ইওর আওয়ার প্লাস নাউন ওয়ার্ড ব্যবহার করতে হবে। যদি কোনো ওয়ার্ড নাউন হয় তাহলে কিন্তু আপনারা সেভাবে বাক্য তৈরি করতে পারবেন। যেমন প্রাইড, গর্ব, এর অর্থ হলো বোস্ট। এই শব্দটাও কিন্তু নাউন, প্রাইডও নাউন বোস্টও নাউন। তাহলে আমাকে কিন্তু এবার বাক্য তৈরি করতে হবে।
যদি প্রাইড দিয়ে বাক্য তৈরি করি তাহলে কী হবে, ইট ইস প্রাইড। বস্ট হলে কী হবে, ইট ইস বস্ট। কখন প্রাইড ব্যবহার করবো আমরা কিন্তু বারবার বলছি, যদি বেস ওয়ার্ড লেখা থাকে বা গিভেন ওয়ার্ড লেখা থাকে তাহলে প্রশ্নের মধ্যে যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটাতে বাক্য তৈরি করবেন। দেখুন ইটটা হলো ইট সাবজেক্ট, তারপর টু বি ভার্ব, পজিটিভ হলো হিজ, তারপর আমরা নাউন ওয়ার্ডটা লিখে দিয়েছি। তাহলে এভাবে কিন্তু আপনারা বাক্যের অর্থ লিখবেন এবং শব্দের নাউন, অ্যাডজেটিভ, অ্যাডভার্ব এগুলো যদি হয়ে থাকে, অর্থাৎ নাউন হলে কীভাবে বাক্য তৈরি করতে হবে, অ্যাডজেটিভ হলে কীভাবে বাক্য তৈরি করতে হবে, আমি কিন্তু আপনাদের একটা কৌশল শিখিয়ে দিলাম। তারপরও আমার এরপরেও একটি ক্লাস থাকবে, যদি কীভাবে বাক্য তৈরি করতে হয় চেঞ্জিং সেন্টেন্সে এবং প্রিফিক্স সাফিক্সের ক্ষেত্রে কীভাবে বাক্য তৈরি করবেন, সেই উপর আমার একটা খুব দ্রুত একটা ক্লাস আসবে। আপনারা যদি সেই ক্লাসটা যদি দেখে আসেন তাহলে এই প্রশ্নের অ্যান্সার করাটা আপনাদের জন্য আরও সহজ হবে। তারপর নেক্সট কোয়েশ্চেন ইজ দ্যাট, হোয়াট ইজ দ্য কিওয়ার্ড ইন দ্য লাস্ট সেন্টেন্স অফ দ্য প্যাসেজ? অর্থাৎ প্যাসেজের লাস্ট লাইনের কিওয়ার্ডটা কি? অর্থাৎ কিওয়ার্ড বলতে আমরা কি বুঝি? কিওয়ার্ড হলো একটা বাক্যের মূল শব্দ, যে শব্দ দ্বারা পুরো প্যাসেজটির অর্থ বোঝা যায় বা পুরো প্যাসেজের অর্থটা ওই কিওয়ার্ডের উপরে নির্ভর করে। তারপর কিন্তু আমাদের এখানে নির্দেশনা দেওয়া আছে, তারপর ব্যাখ্যা করতে হবে যে হাউ ডাজ ইট হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য প্যাসেজ। তাহলে আমার এখানে কিন্তু দুটি কাজ, একটা কাজ হলো যে ওই প্যাসেজের কিওয়ার্ডটাও নির্ণয় করতে হবে, আবার এটা কেন এটা কিওয়ার্ড সেটা আবার আমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে দেখুন আমি অ্যান্সারটা কীভাবে লিখে দিয়েছি। যখন আপনারা ফার্স্ট লাইনে যদি কিওয়ার্ড চায়, যখন আমি এখানে একটা বর্ণনা দিয়ে দিয়েছি, এখানে একটা কিওয়ার্ডটা হবে যে ইজ দ্য কিওয়ার্ড ইন দ্য লাস্ট অফ দ্য ফার্স্ট সেন্টেন্স অফ দ্য প্যাসেজ। অর্থাৎ যদি ফার্স্ট লাইনে যায় তাহলে ফার্স্ট সেন্টেন্স লিখবেন হোয়াট ইজ দ্য কিওয়ার্ড লাস্ট অথবা ফার্স্ট সেন্টেন্স অফ দ্য প্যাসেজ। অর্থাৎ যদি ফার্স্ট লাইনের কিওয়ার্ড চায় তাহলে ফার্স্ট লাইন লিখবেন, আর যদি লাস্ট লাইন হয় তাহলে লাস্ট লাইন লিখবেন। লাস্ট এবং ফার্স্ট আমি লিখে দিয়েছি। তারপরে এই পুরো বর্ণনাটুকু আপনার কেন এই শব্দটি কিওয়ার্ড সেটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি, এটা আপনারা পড়লেই বুঝতে পারবেন। অর্থাৎ যে কোনো কিওয়ার্ড আসলেই শুধু এখানে একটু বসিয়ে দেবেন, তাতে হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আসলে আপনারা কিওয়ার্ড কীভাবে নির্ণয় করবেন। আর যদি কখনো বাক্যের শুরুতে কোনো সেন্টেন্সকে আপনাকে যদি বলা হয় বা আপনি যদি বাক্যের শুরুতে কোনো সেন্টেন্সের কিওয়ার্ড নির্ণয় করতে চান, তাহলে মনে করবেন যে সম্পর্কে প্যাসেজটি লেখা হয়েছে, অর্থাৎ যে টপিক অর্থাৎ যে বিষয়টা সম্পর্কে এই প্যাসেজটা লেখা আছে সেই বিষয়টাই আপনার ওই সেন্টেন্সের কিওয়ার্ড হতে পারে। তারপর আপনারা সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেটিভ এবং অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং অ্যাডজেটিভ, এই চারটি জায়গায় আপনাকে কিওয়ার্ড নির্ণয় করার চেষ্টা করতে হবে। তাহলে কিন্তু আপনারা সহজেই অ্যান্সার করতে পারবেন। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিওয়ার্ড আপনারা কীভাবে নির্ণয় করবেন। যদি ফার্স্ট লাইনে হয় তাহলে মনে করবেন যে অবশ্যই যে সম্পর্কে প্যাসেজটি লেখা হয়েছে, যে টপিক ওয়ার্ডটা, দেখুন এই যে এখানে আমরা লিখতে পাচ্ছি যে ফার্স্ট লাইনে যদি আপনারা কিওয়ার্ড নির্ণয় করতে যায় তাহলে অবশ্যই যে ফার্স্ট লাইন কিন্তু এটা টপিক ওয়ার্ড হচ্ছে ন্যাশনালিজম, তাহলে এই ন্যাশনালিজম শব্দটি কিওয়ার্ড হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপর আমরা অবশ্যই কিওয়ার্ডটা কোথায় কোথায় নির্ণয় করব, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং অ্যাডজেক্টিভ, অর্থাৎ অবজেক্টের আগে যে অ্যাডজেক্টিভ থাকে সেখানে আমরা চেষ্টা করব। দেখুন লাস্ট লাইনে এখানে কি দেওয়া আছে যে স্ট্রেইং ন্যাশনালিজম encourages nation to be aggressive towards the nation, towards other nation। অর্থাৎ স্ট্রেইং বিপদগামী জাতীয়তাবাদ কোনো জাতিকে অন্য জাতির প্রতি আক্রমণাত্মক করে তোলে। তাহলে এখানে কিন্তু পুরো বাক্যের অর্থটা নির্ভর করতেছে এখানে স্ট্রেইং মানে নাউনের আগে যে ওয়ার্ডটা রয়েছে, তাহলে এই ওয়ার্ডটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিওয়ার্ড হবে। কিন্তু এখানে আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে যে অর্থাৎ লাস্ট লাইনেও কিন্তু যদি হয় সেখানেও কিন্তু টপিক ওয়ার্ড হতে পারে, তবে আমরা অবশ্যই যে বিষয়টি বললাম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং অ্যাডজেক্টিভের উপর আমরা নির্ভর করব। যেহেতু এখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য কিওয়ার্ড ইন দ্য লাস্ট সেন্টেন্স, দ্য লাস্ট সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ন্যাশনালিজমের আগে একটা ওয়ার্ড রয়েছে স্ট্রেইং। কী ধরনের জাতীয়তাবাদ আর একটা জাতির মধ্যে করে অর্থাৎ আক্রমণাত্মক করে তোলে, সেই বিষয়টা কিন্তু স্ট্রেইং শব্দটির উপর নির্ভর করে থাকে। তাহলে আমাকে এখানে কী লিখতে হবে, স্ট্রেইং ইজ দ্য কিওয়ার্ড ইন দ্য লাস্ট সেন্টেন্স অফ দ্য প্যাসেজ, তখন কিন্তু ফার্স্ট লেখা যাবে না। তারপর আমাকে লিখতে হবে ইট হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য প্যাসেজ, এটা আমাদের প্যাসেজ অর্থ বুঝতে করে বাই রেজিং কোশ্চিন, প্রশ্ন করে অ্যাবাউট দ্য টপিক সম্পর্কে। বেসিক্যালি সাধারণত উই ক্যান গেজ দ্য রিয়েল মিনিং অফ দ্য প্যাসেজ উইথ দ্য হেল্প অফ দিস ওয়ার্ড।
বস্তুত এই শব্দটির সাহায্যেই আমরা প্যাসেজটির মূল অর্থটিকে বুঝতে পারি। তাহলে যে কোনো কিওয়ার্ড আসলেই আপনারা শুধু এখানে ওয়ার্ডটা লিখে দেবেন, আর কীভাবে নির্ণয় করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর বাকি বর্ণনাটুকু লিখে দেবেন। এবার আমরা লাস্টে যে বিষয়টা দেখব সেটা হলো রাইট এ সামারি অফ দ্য প্যাসেজ। আমরা জানি যে সামারি কিন্তু সবসময় 3 ভাগের 1 ভাগ লিখতে হয়, অর্থাৎ একটা প্যাসেজ যা আসবে তার 1 ভাগ আপনাকে লিখতে হবে, একাংশ লিখতে হবে, 1/3 লিখতে হবে, 3 ভাগের 1 ভাগ। সেই অনুসারে আপনারা প্যাসেজটা লেখার চেষ্টা করবেন এবং কোনো উদাহরণ উদ্ধৃতি কিন্তু অবশ্যই সামারিতে লেখা যাবে না। তারপরেও সামারি লেখার কিছু কৌশল রয়েছে, আমি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যখন আপনারা সামারি লিখবেন তখন অবশ্যই কোনো অ্যান্সার বা কোনো প্রশ্নের উত্তরকে, কোনো লাইনকে, প্যাসেজের কোনো লাইনকে সরাসরি কপি করবেন না। আপনারা কীভাবে শুরু করবেন আমরা সেটা দেখাচ্ছি। নিজের কিছু থাকতে হবে, যা দ্য প্যাসেজ ইজ রিটেন অ্যাবাউট, তারপর এখানে টপিক লিখতে হবে, তারপর রিয়েলি দ্য এই সেন্টেন্সটুকু আপনারা মুখস্থ করে নেবেন, তারপর ফার্স্ট লাইন লিখবেন কিছুটা পরিবর্তন করে, তারপর টপিক রিলেটেড কয়েকটি বাক্য লিখবেন, হাওয়ার লিখে শেষ লাইন লিখবেন। তাহলে এইভাবে কিন্তু আপনারা একটা প্যাসেজ চেষ্টা করবেন প্যাসেজ থেকে সামারি লেখার জন্য। আমি এখন এই কৌশলের আলোকে আপনাদের একটা সামারি লিখে আমি দেখাবো। দেখুন এখানে লিখেছি আমি দ্য প্যাসেজ ইজ রিটেন অ্যাবাউট, তারপর অ্যাবাউটের পরে আমি ন্যাশনালিজম শব্দটি দিয়েছি, কারণ যে সম্পর্কে প্যাসেজটা লেখা হয়েছে সেই ওয়ার্ডটা লিখে আমি ফুল স্টপ দিয়েছি। তারপর উপরে যে লাইনটা ছিল রিয়েলি দ্য রাইটার্স ওয়ার্কশপ, সেই লাইনটা আমি এখানে লেখার পর লিখে দিয়েছি বিফোর দ্য রিডার্স, লিখে নিলাম যে রিয়েলি দ্য রাইটার্স অফ দ্য প্যাসেজ ইজ ট্রাইজ টু শো আপ দ্য ফান্ডামেন্টাল মেসেজ বিফোর দ্য রিডার্স, এইটুকু আমরা লিখে নিলাম। লিখে নিয়ে তারপর আমরা কিন্তু লিখেছি যে কিছুটা, তারপর ফার্স্ট লাইন লিখবে কিছুটা পরিবর্তন করে আমি কিন্তু সেখানে ফার্স্ট লাইনটা লিখে দিয়েছি। দেখুন ন্যাশনালিজম ইজ রিগার্ডেড অ্যাজ এ মিনস অফ কন্ট্রোলিং পাওয়ার অ্যান্ড পলিটিক্স ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, এটা হলো ফার্স্ট লাইন ছিল, লিখে দিলাম। তারপর কী লেখা রয়েছে যে তারপর টপিক রিলেটেড কয়েকটা বাক্য লিখবেন, যে বাক্যগুলো সরাসরি ন্যাশনালিজম সম্পর্কে তথ্য দেবে, বেসিক ধারণা দেবে, সেটা লিখতে হবে। দেখুন আমি এখানে তাই লিখে দিয়েছি যে ইট ইজ এ মেন্টাল ইনস্টিংক্ট অ্যান্ড টেন্ডেন্সি, তারপর ইট ইজ এ সেন্স অফ ইউনিটি, হাওয়েভার, শেষ লাইন লিখতে হবে। তারপর আমি হাওয়েভার লিখে শেষ লাইনটা একটু পরিবর্তন করে লিখে দিয়েছি। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যদি এইভাবে সামারি রাইটিং করেন তাহলে অবশ্যই একটা ভালো মার্কস পাবেন। অবশ্যই সরাসরি কোনো লাইন কপি করবেন না, কপি করলে কিন্তু মার্কস পাবেন। নিজের মতো করে একটু পরিবর্তন করে লেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা কিন্তু ভালো একটা মার্কস পাবেন। আশা করি আপনাদের এই ক্লাসটি ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা এই ক্লাসটা দেখে থাকেন, কীভাবে প্রশ্ন লিখতে হবে, কীভাবে ওয়ার্ড মিনিং লিখে বাক্য তৈরি করতে হবে, মেন আইডিয়া লিখতে হবে, সাপোর্টিং আইডিয়া লিখতে হবে, কিওয়ার্ড লিখতে হবে, সামারি লিখতে হবে, আমি কিন্তু আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনার একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেবে। আর যদি আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন, যাতে করে সবার আগে আপনার কাছে ভিডিওটা চলে যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।